আরে জলিল ভাই, সকাল সকালে তো বাজার সদাই, কি বাড়িতে মেহমান আইবো নাকি? আমার ছোট ভাই জহির আসতেছে বউ নিয়ে। জহি শহরে গেল, পড়ালেখা কইরা বিয়েও করলো। গ্রামে যে ওর একটা ভাই ভাবি আছে, এটা মনে হয় ভুলে গেছিল। যাক, এতদিন পর গ্রামে আসতেছে, ভালো কথা। ব্যস্ত থাকে তো ঢাকা গাড়িতে আর কি এলো আমার। জহির ভাইজান আসসালামু আলাইকুম। কেমন আছিস ভাই? ভালো আছি। কেমন আছিস? ভালো আছি। এই নীলা, আসো তো, গাড়ি থেকে নামো। নীলা, এই যে আমার ভাইজান। কেমন আছো তুমি? জি ভালো। ভাইজান, তুমি তো বাড়ির দিকে যাইতেছো, তুমি চলো আমার সাথে গাড়িতে ওঠো। আমি গাড়িতে যাবো? আরে না না, উনি আমাদের সাথে গাড়িতে উঠবে কি করে? ওনার যে ড্রেস আপের অবস্থা দেখছো তুমি? আর গা থেকে বাজে গন্ধ আসতেছে ঘামের, উনি আমাদের সাথে গাড়িতে উঠতে পারবে না। নীলা, তুমি চুপ করো, আমার ভাইজানের সাথে ভালোভাবে কথা বলো। ভাইজান, তুমি চলো, গাড়িতে চলো। না থাক, বাজার থেকে আছি তো, শরীর মরে ঘামাই গেছে, আবার মাছ, গাড়ি গন্ধ হয়ে যাবো। তোরা যা, আমি 10 মিনিটের মধ্যে আইকে আসতেছি। এই তুমি কি আসবা নাকি হেঁটে হেঁটে যাবা? ভাইজান, আমি তাইলে গাড়িতে যাই। তাড়াতাড়ি যা, তোরা আসবি শুনে তোর বউরে দেখার জন্য তোর ভাবি অস্থির হয়ে আছে। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি তাহলে যাই। জলিল ভাই, জহি চাইলে তোমার গাড়িতে করে নিয়ে যেতে পারতেছে। ওই শুনলা না, সে তো নিতেই চাইছিল, আমি তো না করলাম। শরীরের মধ্যে ঘাম গন্ধ, আবার মাছ, দামি গাড়ি না। যা ঠিক আছে, যাই তাড়াতাড়ি যাই। কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ, কোথায় যাচ্ছি? গাড়ি সেই মাথায় রাখছো, এই গরমের মধ্যে সোয়েট করতে করতে কোথায় যাচ্ছি? কোথায়? আরে তুমি বুঝতে পারছো না, আমরা একটা গ্রামে এসেছি, আর গ্রামের রাস্তা তো সরু না, এখানে ন্যারো রাস্তা। তো এখানে তো গাড়ি নিয়ে যাওয়া যাবে না, গাড়ি এই জন্য ওখানে রেখে আসছি। একটু কষ্ট করে চলো, ওই যে হাক্কাটা দেখতে পারতেছো, ওই হাক্কাটা পার হলেই আমাদের বাড়ি। চলো। What's the meaning of this হাক্কা? মানে বুঝতে পারছি, তুমি হাক্কা বুঝতেছো না। না, হাক্কা মানে হলো গিয়ে ব্রিজ, মানে ব্রিজের মতো একটু ন্যারো থাকে, তুমি হেঁটে যাইতে পারবা, সমস্যা নেই, চলো। আমি যাবো না, প্লিজ আমি যাবো না, আমি যাবো না। আসার এত কাছে এসে তুমি যদি বলো যাবা না, তাহলে হয়? তুমি আসো তো, এই যে সামনে আসো। ডিসগাস্টিং একটা অবস্থা, তোমার সাথে আমার আসা উচিত হয় নাই। কোথায় নিয়ে আসছো? এটা কি অবস্থা? এটা বলে গ্রামের বাইরে। জঘন্য। ভাবি, ভাবি, ভাবি। জহির, ভাইতে আর পড়ছস? ওরে কি সুন্দর যে লাগতাছে রে ভাই, এত সুন্দর পোশাক। ও ভাই, পোশাকটা অনেক দামি তাই না রে? ভাবি, উপরে বেশভূষা পাল্টালেও আমি কিন্তু ভেতর থেকে মানুষটা আগের মতোই আছে। তোমাদের জহির তোমাদেরই আছে। জহির, এইটা তো বউ নীলা। হ্যাঁ ভাবি, এটা আমার বউ। কি সুন্দর মাইয়া, একেবারে পুতুলের লাহান। জহির, তুই একেবারে ম্যাম সাহেব বিয়া করে নিয়ে আইছিস রে ভাই। হাত ছাড়েন, কি অবস্থা? গায়ে কি বাজে মশলার গন্ধ হচ্ছে না? হাত ধরে কি করতেছে এগুলা? কি ব্যাপার, তুমি ভাবির সাথে এমন ব্যবহার করছো কেন? তোমার ভাবি আমার গায়ের উপর একবার ঠেলে পড়ে যাবে, আর গায়ে এমন বিশ্রী একটা মশলার গন্ধ আসতেছে, আমি কিছু বলবো না? আমি রিয়াক্ট করবো না? আসলে বোন, তোমরা বাড়িতে এবার তোমাগুলো রান্না বাড়ি করতেছিলাম তো, পাড়া পুতা মশলা বাড়তেছিলাম।
ভালো করে হাত দিতে পারে না, ওই যে জহির ভাবি ভাবি করে ডাক দিছে না, দৌড়ে আয়া পড়ছি। ভালো করে হাত দিতে পারি না তো মশলার গন্ধ কইতাছে। জহির কত দিন পরে বাড়িতে আইছে, তুমিও শ্বশুর বাড়িতে নতুন আইছো। জহির, তোর বউরে নিয়ে ঘরে চল। এটা একটা বাড়ি হইলো? একে বাড়ি বলে? একে বাড়ি বলে কিভাবে? কি বাজে অবস্থা, নোংরা, চারিপাশে এমন অবস্থা। এই বাড়িতে কিভাবে থাকবো আমি? হ্যাঁ, আর সারা জীবন কি করছেন? হ্যাঁ, টাকা পয়সা ইনকাম করে খালি খাইছেন, বাড়ি সংস্কার করতে পারেন নাই? আমি এখানে থাকবো কি করে? হ্যাঁ, থাকার জায়গা কোথায় এখানে? বোন গো, তোমার ভাইজান তো দিন মজুর মানুষ, নিজের জমিতে সামান্য চাষাবাদ কইরা পরের জমিতে কামলা দেয়। যা কামাই করে তা দিয়া তো বাড়ি ঘর করা সম্ভব না। তোমরা এই বাড়িতে আইসো, জানি তুমি শহরের মাইয়া, একটু কষ্ট হইব থাকতে, তারপর বোন 2-3টা দিন একটু কষ্ট করে নিজেরা মানায় না। ভাবি, ও নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি এখন ঘরে চলো। আচ্ছা আরে আরে, কি করতেছো ভাবি? আচ্ছা ঘরে চল। আমি নিচ্ছি, চলো। রেনা, আসো এদিকে আসো, বোতল ধরো, এই ধরো। আর এই যে মাছ একেবারে তাজা মাছ আছে, বুঝছো? এত বাজার করলা, টাকা পাইছো কই? ওই যে মজিদ চাচা আছে না, মজিদ চাচার কাছ থেকে 5,000 টাকা ধার নিছে। আবার এত টাকা ধার করতে গেলা কেন? কি কও, জহির এতদিন পর বাড়িতে আইলো, তাকে একটু ভালো মন্দ খাওয়াইতে হবো না? বাড়িতে 2-4টা হাঁস মুরগি আছিল, এগুলো জবাই করে খাওয়াইলে তো হইতো। আরে বাড়ির হাঁস মুরগি তো ডিম পারে, বুঝছো? আর খালি হাঁস মুরগি খাওয়াই লইব? হ্যাঁ, এতদিন পরে আইছে, তাকে একটু গরুর গোস্ত, একটু নানান পদের মাছ খাওয়াইতে হইব না? জহির আইলো শহরের বউ নিয়ে, আবার সকাল বিকাল একটু ভালো নাস্তা দিতে হইব না? এতগুলো টাকা তুমি শোধ করবা কেমনি? আরে পারবো পারবো, আল্লাহ ব্যবস্থা করে দেবো। আর যদি কোনো কারণে না পারি, তাহলে মজিদ চাচার ওই খামারে কামলা দিব, তার তো কামলা লাগেই। বুঝছি। এখন যাও, সুন্দর মতো রান্না করে যাও। আচ্ছা, আমার না অনেক ডর লাগতেছে, জহুরের বউ হলো শহরের মায়া, আমার হাতে রান্না যদি পছন্দ না করে। আরে কি কও, তোমার হাতে রান্না খাইলে, বুঝছো, শহরের রান্না ভুলে যাবো, পরে দেখবে যে আঙ্গুল আর থাল সাইডে সাইডে খাইতেছে। চিন্তা করা দাও, সুন্দর মতো রান্না করে দাও। আচ্ছা। ভাইজান, হ্যাঁ। তুমি আমাদের সাথে খাও। এত রাখা, তোর ভাবি আর আমি পরে খাবো। ও, মাছের ঝোলটা নিয়ে আসো তাড়াতাড়ি। আসো 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 আসো, সুদা খাইব নি ওরা। হ্যাঁ, বসো, দাও দাও, মাথাটা দাও, মাথাটা দাও। ভাবি, রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। সত্যি কইতাছ? রান্না মজা হয়েছে? হ্যাঁ ভাবি, অনেকদিন বাড়ির রান্না খাই না, তোমার হাতের রান্না খাই না। কি তোমারে কইছিলাম না, তোমার হাতের রান্না এগো পছন্দ হইব? তোমার ভাবি তো ভয়ে অস্থির। ও বোন, আমার হাতের রান্না তোমার পছন্দ হয়েছে? কই অত মজা হয়েছে, এভারেজ হয়েছে, এত প্রশংসা করার তো কিছু নাই। তা ভাবি, তোমাদের দিনকাল কেমন চলে বলো? আছি রে ভাই, কোনো রকম অভাব অনটনের সংসার। তোর ভাই আগের মতন কামে রুজি করতে পারে না, রাইত হইলে জ্বর আহে, অনেক কাশিও ওঠে। এর মধ্যে ঘরের চালটা ফুটা ছিল, বৃষ্টির পানি পড়তো, কোনো রকমে দেনা কইরা চালটা সারাইছে। কিন্তু এখন তো চিন্তা হইলো এই দেনা কেমনে শোধ করবো। এই চুপ করো তো, তুমি মেহমানগর সামনে কি সব অভাব অনটনের কথা শুরু করলা? খাতরা ভাই, তাকে বাধা দিচ্ছেন কেন ভাই? বলতে দেন না। আপনার স্বামী স্ত্রী মনে হয় আগে থেকে প্ল্যান করে রাখছিলেন যে আপনার ভাই আসলে এই কথাগুলা বলবেন, এই দুঃখের কান্নাকাটিগুলা করবেন, তারপর ওনার কাছ থেকে কিছু টাকা পয়সা হাতায় নেবেন। নীলা, চুপ করো, চুপচাপ খাও। আমি খাবো না, তুমি খাও। জহির, এটা তুই কি করলি? সে একটা ছোট মানুষ, একটা কথা কইছে কোক না, আমরা তো কিছু মনে করতেছি না, তাই না? শোনো ভাইজান, সে এতটাও ছোট না যে কোথায় কি বলতে হবে সেটা সে জানে না।
তাই বলে তারা ধমক দেওয়াটা উচিত নাই। বেচারা বাত রাইখা উঠে চলে গেল। না তুমি যত তারা একটু অনুরোধ করে নিয়ে আসো তো। ভাবি তুমি বসো, কোথাও যাইতে হবে না। তুমি যদি তারা ডাকতে যাও সে তোমার অপমান করতে পারে। কি কর, সে কি না খায় থাকবো না? না খেয়ে থাকবো কে বলছে? সে না খেয়ে থাকবে না, তার যখন ক্ষুধা লাগবে সে ঠিক সময় খায় নেবে। তোমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে না। এটা একটা কাম হইলো। এই তুমি তার সামনে একটু বুঝে শুনে কথা কব না? ভাবি মাছটা না অনেক মজার হয়েছে, তুমি একটা কাজ করো, এটা তো আমাকে আরেকটা মাছ দাও। কি ব্যাপার নীলা, তুমি খাবার না খেয়ে এভাবে চলে আসলে কেন? তুমি কাজটা মোটেই ভালো করো। আর তুমি কাজটা ঠিক করছো? হ্যাঁ, তুমি তোমার ভাই ভাবির সামনে তোমার মুখে যা আসে তুমি তাই বলছো, আমাকে ধমক দিছো। ধমক দেবো না কি করবো? হ্যাঁ, তুমি যেভাবে ভাই ভাবিকে অপমান করছিলে, আমি যদি ধমকটা দিতাম তাহলে তো তুমি থামতেই না। আমি তাদের ভুল কিছু বলি নাই। হ্যাঁ, তোমার সামনে আমরা মেহমান, আমাদের সামনে তাদের অভাব অনটন দুঃখ কষ্ট এগুলো কথা বলতেছিল। এগুলো বললে কি বলতে চাচ্ছিল? যে তুমি বড় একটা অফিসার, তোমাকে সেগুলো বললে তুমি তাদেরকে টাকা পয়সা সবকিছু দিয়ে দিবা, এই জন্য তাদেরকে তারা এই গল্পগুলো শোনাচ্ছিল। আমি কি বুঝি না? আমি কি খুবই নীলা, তোমার বোঝার মধ্যে না ভুল আছে। আমার বুঝার মধ্যে ভুল আছে? কি ভুল আছে শুনি? শোনো নীলা, যেসব মানুষ টাকা পয়সা ভোগ বিলাসিতার মধ্যে থাকে তাদের কাছ থেকে তো তুমি টাকা পয়সা ভোগ বিলাসিতারই গল্প শুনবে। যেসব মানুষ অসুস্থ তাদের কাছ থেকে তুমি তো অসুস্থতার গল্পই শুনবে। আর যেসব মানুষ অভাব অনটনের মধ্যে সংসার কাটাচ্ছে তাদের কাছ থেকে তুমি অভাব অনটনের গল্প শুনবে না তো কি শুনবে? এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, এনাফ ইজ এনাফ। তোমার কাছে আমি মানে জ্ঞানের অতি জ্ঞানী যেরকম অ্যাডভাইস দেয় এই টাইপের কথা শুনতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তুমি জ্ঞানের কথা শুনতে না চাও, তোমাকে আমি শোনাবো না, তুমি অনেক জ্ঞানী। আচ্ছা শোনো, আমি তোমার একটা কথা বলি। আমরা তো এখানে 2-4 দিনের জন্য এসেছি তাই না? তুমি একটা কাজ করো, আমার ভাই ভাবির সাথে এই কয়টা দিন অন্তত একটু মিলেমিশে থাকো, আমাকে উদ্ধার করো। শুনো, এসব গাইয়া চাটাদের সাথে আমি সুন্দর মতো ব্যবহার করতে পারবো না। তুমি খুব ভালো করে জানো আমি এদেরকে সহ্যই করতে পারি না। ঠিক আছে, তুমি তাদের সাথে মিলেমিশে না থাকতে পারো, দরকার নেই তোমার মেশার। কিন্তু তুমি আমার ভাই ভাবিকে অপমান করবে না, তারা মনে কষ্ট পায় এমন কাজ তুমি করবে না। কারণ তুমি ভুলে যেও না তারা আমার ভাই ভাবি। ভাই তোরে নিয়ে না আমার খুব গর্ব হয়। এই অজপাড়াগায়ের ছেলে হইয়া এই কত লেখাপড়া করে বিরাট বড় চাকরি করিস, এটা ভাবলে গর্বে আমার বুকটা ভরে যায়। তা তুই কি বাইরে কোথাও যাইতেছিস নাকি? হ্যাঁ ভাইজান, অনেকদিন পরে গ্রামে আসলাম, ভাবছি গ্রামটা ঘুরে দেখি। দেখ একা যাবি কে? বিরাটের সাথে করে নিয়ে যা, ও শহরের মেয়ে, ও একটু ঘুরে গ্রাম ট্রাম দেখুক। ভাইজান, গ্রামের ব্যাপারে তার কোনো আগ্রহই নেই, আর তাছাড়া ওর মাথা ব্যথা করছে। মাথা ব্যথা? আচ্ছা দাঁড়া, তোর ভাবিরে কইতেছি একটু আদা দিয়ে চা বানায় দেখ, খাইলে সাথে সাথে মাথা ব্যথা তুলে দেবো। আরে ভাইজান দাঁড়াও, এত অস্থির হওয়ার কিছু নেই। হ্যাঁ। ভাবি কতগুলা রান্না বান্না করতেছে, আর ভাবিরে কষ্ট দেওয়ার দরকার নেই। শোনো, আমি ওর ওষুধ খাওয়াই দিছি, কিছুক্ষণের মধ্যে মাথা ব্যথা ভালো হয়ে যাবে। ও তাহলে তো ঠিক আছে। ঘড়িটা তো ভারী সুন্দর রে ভাই। হ্যাঁ, খুব মানাইছে, অনেক দামি ঘড়ি তাই না? হ্যাঁ ভাইজান, অনেক দামি ঘড়ি, জাপানি ঘড়ি। আচ্ছা ভাইজান, এই ঘড়িটা তুমি রাখো। আরে কি করে পাগল, হ্যাঁ আমি কি নেওয়ার জন্য কইছি নাকি? এমনি চোখ পড়লো তাই করলাম। ভাইজান আমি জানি তুমি নেওয়ার জন্য বলোনি, আমি কি তোমাকে উপহার দিতে পারি না? না 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 ভাই, আচ্ছা আমি হলাম চাষা বসে মানুষ, গ্রামে গঞ্জে থাকি, এত দামি করে আমার মানায়? হ্যাঁ না না ভাই, এটা আমি নিতে পারবো না। এটা তোরে খুব সুন্দর লাগতেছে, তোর কাছে থাকি। কেন নিতে পারবা না ভাইজান? আমি তোমার উপহার দিতে পারি না? না তা পারবে না কেন পারি? আচ্ছা ঠিক আছে, তাহলে পরে একটা ঘড়ি কিনে দিস, কম দামি ঘড়ি কিনে দিস। ভাই তুমি এত কথা বললে না তো, হ্যাঁ টাকা দাও। আরে ঘড়ি দরকার হলে পরে দিস, এটা কম দামি ঘড়ি কিনে দিস। দেও সেটা কি করে, কি এমনি কি পরে তাও তো আমি জানি না। ঘড়িটা তোমার খুব সুন্দর বানাইছে, কিন্তু
কি জানি একটা মিসিং আছে। দাঁড়াও, হ্যাঁ? তুমি চশমাটা পরো। চশমা পরে আর এইবার পারফেক্ট। আচ্ছা তুমি যাও, ভাবিরে গিয়ে দেখাও, আমি গেলাম। এই অবস্থায় একেবারে পুরো পাগলই আছে রে, বড় হয় নাই। ভাবি জয়ীবার বউটা জানি কেমন? আমি জিজ্ঞাসা করলাম ভাবি কেমন আছেন, জবাবই দিল না আমাকে। ওই রকম কিছু না, তোর কথা মনে হয় জহিরের বউ শুনতে পায় না, নাইলে জবাব দিত। মায়াটা অনেক মিশুক, মিষ্টি মিষ্টি করে কথা কয়। আজকে তো দুপুরে আমার হাতের রান্না খাইয়া খুব প্রশংসা করছে। রেনা, দেখো তো আমার কেমন লাগতেছে। ওয়াল্লাহ, তুমি কালা চশমা পরে বেড়াইতেছো কেন? ভাবি এটাকে চশমা না সানগ্লাস বলে। ঠিক করছে। আর এই যে দেখো, এই যে গড়ি, জাপানি গড়ি, বুঝছো, অনেক দামি গড়ি। কেমন মনে হয়েছে? হ্যাঁ, তুমি এই ঘড়ি চশমা কই পাইছো? বুঝছি, জহিরের ঘড়ি চশমা পরে তুমি ঘুরতাছো। আচ্ছা, তুমি যে এই জহিরের কালা চশমা এই যে ঘড়ি পরে ঘুরতাছো, জহির দেখলে পরে রাগ করবো না? তুমি এগুলো তাড়াতাড়ি করে রাখা করে গিয়া। আরে না, রাগ করবো না। জৈন নিজেই তো মানে গলা দিছে, আমি অনেক মানা করছিলাম, বুঝছো। আমি বললাম যে আমি গ্রামের চাষা বসা মানুষ, এইগুলোকে আমার মানায়। কোনো কথা শুনে না, পাগল। সে জোর করে আমার এই যে সানগ্লাস পরাই দিল আর এই ঘড়িটা পরাই দিল। সে দিল আর আপনি নিয়ে নিলেন? হ্যাঁ, এগুলোর দাম জানেন? এই যে ঘড়িটা পরে আছেন হাতের মধ্যে, এটার দাম হচ্ছে 25,000 টাকা। খুলেন, এখনই খুলে আমাকে দেন, দেন, এক্ষুনি দেন। কোথায় একটা লুঙ্গি আর ফতুয়ার সাথে মানে ঘড়ি আর সানগ্লাস লাগাইতেছে? ফ্যাশন সম্পর্কে কোনো সেন্স নাই? দেন। আচ্ছা থাক, তুমি মন খারাপ করো না। না, মন খারাপের কি আছে? শোনো, তুমি কিন্তু আবার জোরে সমস্ত কথা কইতে যাও না। জয়ের শেষে আবার রাগারাগি করবো, বুঝছো, খবরদার। ওই আরো কমে না কিন্তু। কিরে, এমন করে কি দাওস? আচ্ছা জলিল ভাই, আঙ্গু গ্রামে এরকম শহরের মেয়ে করতে এলো, আর পোশাক আশাকের অবস্থা দেখছেন? এরকম পোশাক আশাক করে যদি গ্রামে চলাফেরা করে, তাহলে তো আঙ্গুর মতো যুবকের উল্টাপাল্টা চিন্তা ভাবনা আইবই। বাজে কথা কয় না, তারা শহরের মানুষ, এইসব পোশাক আশাকে তারা অভ্যস্ত। তার আগে তোমার চোখ আর নিয়তটা ঠিক করো, বুঝছো। সমস্যা তোমার চোখে আর নিয়তে। আপনি হুদয় আমার উপর রাগ করতেছেন। আচ্ছা এই মেয়েরা কেডা, কার বাড়িতে আইছে? আমাকে বাড়িতে এসে আমাকে জহিরের বউ। আস্তাগফিরুল্লাহ, এটা যে আঙ্গু জহির ভাইয়ের বউ, এটাই জানতাম না। যা কইছি না জানি না কইছি, তবে এই ধরনের পোশাক পইরা আঙ্গু গ্রামে না চলাফেরা করাই ভালো। আমি যাই তাহলে জহির ভাই। আমার একদম ভাল লাগতেছে না। এই গ্রামের কি একটা অবস্থা, মানে বের হইছি আমি, এখন দেখার কোনো কিছু নাই। আর জহিরের তো গ্রামের বাড়ির কথা বইলই না, একেবারে বাজে অবস্থা। এখানে মানে ঘোরার মতো কোনো কিছু নাই। ওদের ঘরে মনে করো যে বসার মতো একটা ভালো চেয়ার টেবিলও নাই। মানে কোথায় এসে থাকতেছে বুঝতেছো? আমি এখান থেকে গেলে আমি বাঁচি। আর কাল পরশু ইনশাল্লাহ চলে আসবো। ভালো লাগতেছে না আমার এখানে। রেনা, রেনা, আরে নো, এদিকে আসো, কি করবা কও? বসো। আচ্ছা, ঘরে তোমার ওই যে নতুন ধোয়া ভালো শাড়ি আছে না? আছে তো একটা। কেন? ওই জহিরের বউরে দিও পরার জন্য। জহিরের বউ কি শাড়ি পরতে চাইছে? না, পড়তে চায় না। জহিরের বউ যে সমস্ত পোশাক আশাক করে ঘুরে বেড়ায়, এগুলা ধরো যে শহরের জন্য ঠিক আছে, কিন্তু গ্রামের জন্য ঠিক নাই। আমি যদি জহিরের বউরে শাড়ি পরতে কই, আমার কথা তো শাড়ি পরবো না, উল্টা আরো কোন কথা না কোন কথা রাগ হয়ে বহে, তার তো ঠিক ঠিকানা নাই। এমনিতে আমার জহিরের বউর কথা অনেক ডর ডর লাগে। বললে বোকার,
সুন্দরে বুঝাই গোবা, সে শহরের মানুষ, লেখাপড়া জানা মানুষ, সে নিশ্চয়ই বুঝবো। তাইলে তুমি বুঝে কইও। আমি না না, আমি হলাম বাসুর, আমি তার পোশাক আশাকের কথা কেমনে কই, বুঝছো না? তো সে যে সমস্ত পোশাক আশাক পরে, এগুলো তো গ্রামের মানুষ দেখে নাই, তাই না? আর মানুষের নানান কথা কয়, সবার নজর তো ভালো না। মানুষের নজর খারাপ নাকি আপনাদের চিন্তা ভাবনা মন মানসিকতা খারাপ? আমি কি পড়বো না পড়বো আপনাদের কাছ থেকে শিখতে হবে? বোন, তুমি আমার ভুল বুঝতেছো। আমি আপনাদেরকে মোটেও ভুল বুঝতেছি না। আপনাদের মতো ছোট লোক গাইয়ার চাষারা আপনাদের মানসিকতা এতই বেশি নিচু। আপনারা মেয়েদেরকে কি মনে করেন? হ্যাঁ, মেয়েরা বাসায় থাকবে, ঘরের কাজকর্ম করবে, বোরখা পরবে, শাড়ি পরবে। শাড়ি বোরখা পরাতে হলে আপনার বউকে পরান। আমি কি পরবো কি পরবো না ডিপেন্ড করবে আমার উপরে। আপনারা বলার কে? হ্যাঁ, আপনারা আজকের পর আমার জামা, আমার পোশাক কোনো কিছুর একটা কথা বলবেন না। আমগো বাড়িতে 2-3 দিনের লেগে বেড়াইতে আইছে, কিছু করার দরকার নাই, যা ইচ্ছা তা করুক, যা পোশাক পরার করুক। কিছু কইতে গেলে তো অপমানিত হওয়া লাগে। তুই তো বন্ধু ঢাকা শহর যায় কত বড় অফিসার হয়ে গেছিস, খারা আমারে দেখ এখনো গিরস্তি করে খাইতেছি। বন্ধু, তুই তো অনেক ভালো ছাত্র ছিলি, কিন্তু ক্লাস 9-এর পরে পড়াশোনা ছেড়ে দিলি। যদিও তোর পারিবারিক অনেক সমস্যা ছিল, তুই যদি পড়াশোনা করতে পারতি তাহলে তুইও আমার মতো অফিসার হতি। কি করবো ক, হুট করে আব্বা মারা গেল, এরপরে সংসারের হালটাও আমারই ধরা লাগলো। আমার খুব আফসোস হয় জানোস। তুই অনেক কপাল রে, তুই জলিল ভাইয়ের মতন একটা ভাই পাইছস। ভাই তোরে এত কষ্ট কইরা পড়ালেখা করা এত বড় অফিসার বানাইছে। মানছে তো কথায় কথায় কয় উনি জীবনে সন্তান নেয় নাই যাতে তোরে মানুষ করা লাগে। আমার যদি জলিল ভাইয়ের মতন একটা ভাই থাকতো তাহলে মনে হয় আমিও পড়ালেখাটা করতে পারতাম, জীবনে বড় কিছু করতে পারতাম, তোর মতন অফিসার হইতে পারতাম। বন্ধু, মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকবেই, তুই আফসোস করিস না। তুমি এখানে দাঁড়ায় আছো আর পুরা এলাকা আমি তোমাকে মানে ইয়ে দিয়ে খুঁজছি, কি বলে হারিকেন দিয়ে খুঁজছি। ফোনটাও বাসায় রেখে আসছো। তুমি আমাকে কেন খুঁজতেছো? কি দরকার? দরকারটা অবশ্যই আছে, দরকার আছে দেখে তোমাকে খুঁজতেছি, তাই না? বন্ধু, এটা কি ভাবি? ভাবি, আসসালামু আলাইকুম। তুই যা, তো যা এখান থেকে যা। আমার হাজবেন্ডের সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে, আমি এখন কাউকে এখানে আশপাশে চাচ্ছি না। নীলা, মন্টু আমার ছোটবেলার বন্ধু, তুমি ওর সাথে তুই তাকারি করে কথা বলছো কেন? তো কি করে কথা বলবো? এদের মতো গাইয়া চাষাদের সাথে কি আমি আপনি করে কথা বলবো? কি দাঁড়াচ্ছিস কেন এখনো? ওখানে যাইতে বলছি, যা এখান থেকে। বন্ধু, ভাবির মনে হয় আমারে পছন্দ হয়নি, তুই থাক, কথা কো, ভাবি আসি। আমার বন্ধু গাইয়া বলে তুমি এতগুলা কথা শুনাইলে, ওরা অপমান করলো। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি আমার সাথেও খারাপ ব্যবহার করো, কারণ আমি এই গ্রামেরই ছেলে, আমিও একটা গাইয়া। তুমি এই গ্রামে বড় হলেও তুমি এদের মতো গাইয়া টাইয়া না। তুমি নিজে পরিশ্রম করে আর 10 জনের থেকে একবারে আলাদা, নিজের স্ট্যাটাসটা আলাদাভাবে তৈরি করেছো। যাই হোক, আসল কথা আসি, আমার এই গ্রামটা আর একদম ভালো লাগতেছে না। কি বলতেছো তুমি? সকালবেলা তুমি গ্রামে আসলে, আর বিকাল না হতেই তোমার গ্রাম ভালো লাগতেছে না? গ্রামে যে কাজের জন্য আসছি সেই কাজটা করে এখান থেকে তাড়াতাড়ি চলো, আমার একদম ভালো লাগতেছে না। তুমি কি তোমার ভাইয়ের সাথে সে সম্পত্তির ব্যাপারে কিছু বলছো? না, ভাইজানের সাথে সম্পত্তি নিয়ে কোনো কথাবার্তা হয় না, তবে আজকে রাতে চিন্তা করেছি খাবার দাবার করতে করতে কথাগুলো বলবো। ঠিক আছে, তাহলে আজকে রাত্রে কথাগুলো বলে ফেলো। এখানে আর কতদিন এভাবে থাকবো বলো? আচ্ছা চলো, অনেকটা আয় লাগতেছে, বাসা চলো। তোমারে কতবার কইরা কইলাম শহরে গিয়ে একটা ভালো ডাক্তার দেখাও, তুমি আমার কোনো কথাই শোনো না। কি যে রাই তুলে তোমার কাশি শুরু হয়, কাশির জন্য তুমি সারাটা রাত ঘুমাইতে পারো না। ঢাকায় গিয়ে যে ডাক্তার দেখাইতে ডাক্তার দেখাইতে মেলা টাকা দরকার, এত টাকা পাবো কই? ভাইজান আসবো? আয় ভাই, আয় আয় ভাই, বস। ভাইজান, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কথা?
কি কবি না মানে আমি ঢাকায় একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছি। ফ্ল্যাট কিনবি? ওটা তো খুবই ভালো খবর। ঢাকায় ফ্ল্যাট কিনবি? তা আমি তো শুনছি যে ঢাকায় ফ্ল্যাট কিনতে অনেক টাকা লাগে। হ্যাঁ, ঢাকাতে ফ্ল্যাটের দাম অনেক। আমি কিছু টাকা জমিয়েছি আর ব্যাংক থেকে কিছু টাকা লোন নেব। আর যেটুকু টাকা লাগে ওটা আমি চিন্তা করতেছি আমার ভাগের যে জমিটা আছে না, ওই জমিটা বিক্রি করে টাকাগুলো নিয়ে নেই। ভাগে জমি বেচবি? হ্যাঁ ভাইজান, এই জন্যই তো আমি এখানে আসছি। আসলে ভাইজান, বাপ দাদা যে সম্পত্তি, আমার ভাগে যেটুকু আমি পাই ওটুকু আমি বিক্রি করে দেব। ভাইজান, ওই যে এলাকার মেম্বার আছে না, ওনার সাথে আমি কথা বলেছি, উনি আমার জায়গাটুকু কিনতে চাচ্ছে। না, তোর ভাগেরটা নিবি মানে আসলে বাপদাদার সম্পত্তি বলতে তো এই বিটে না, আর ওই মাঠে সামান্য একটু চা বাগান, সেই জমিটুক চাষবাস করে আমি তোর ভাবি আমরা চলি। এখন তোর ভাগেরটা পয়সা দিলে তো আর কিছু থাকে না, তাতে আমাকে দুইজনের সাথে ডাল বাতি কঠিন হয়ে যাবে। আর আমার তো কোনো সন্তানও নাই, আমি মরে গেলে তো সব তোরই। ভাইজান, টাকাটা আমার কয়েকদিনের মধ্যেই লাগবে। বিশ্বাস করো, আমার যদি প্রয়োজন না হইতো তাহলে আমি আমার ভাগের জমি চাইতাম না। তোর ভাগেরটা যদি তোর কাজে লাগে তাহলে নিবি, তোর ভাগেরটা তো আর আমি না দিয়ে পারব না, তাই না? জহিরে যদি ওর ভাগের জমি মেম্বারের কাছে বেচা দেয় তাহলে আমরা কেমনি চলবো? ওইটুকু জমি দিয়ে তো চাষাবাদ করে আমগো চলে। শোনো, রিজিকের মালিক হলো আল্লাহ, বুঝছো? আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ যদি খাওয়ায় তাহলে খাবো, না খাওয়ালে খাবো না। আমার ভাই ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনবো, তার একটা ফ্ল্যাট হবো, এটা তো বিরাট খুশির খবর। ভাই তুই চিন্তা করিস না, কালকে দলিল টলিল নিয়ে তারপরে বসো, তোর ভাগেরটা তুই পেয়ে যাবি। ভাইজান, আমি আমার ভাগের সম্পত্তি চাওতে তুমি কি রাগ করলা? না, রাগ করুম কে? কি কয়? আরে তোর ভাগের সম্পত্তি তুই নিবি, আমি রাগ করুম কে? হ্যাঁ, যা যা, অনেক রাইত হয়েছে, এখন ঘুমা, চিন্তা করিস না, তোর ভাগের জমি তুই পাবি। আচ্ছা ভাইজান, আমি তাহলে যাই। যা। তুমি এরকম ভোম ধরে বসে আছো কেন? ওনাদের সাথে কি মানে সম্পদ ভাগাভাগির ব্যাপারে কোনো কথা বলছো? হ্যাঁ বলেছি। কি বলছো ওনারা? দেখো, আমি ভাইয়ার কাছ থেকে সম্পত্তির ভাগ দিতে পারবো না। আমাদের বাবা যেটুকু সম্পত্তি রেখে গেছে সেটুকু তো ভাই ভাবি কোনো রকম চাষবাস করে খায়, আর এতেও তাদের সংসার চলে না জানো। তারপরও মানুষের জমিতে কামনা খাটতে হয়। এখন যদি আমি আমার সেই সম্পত্তি নিয়ে বিক্রি করে ফেলি তাহলে তো তাদেরকে না খেয়ে থাকতে হবে। মানে কি, তোমার লাগলে তুমি নিবা না? হ্যাঁ, আর এটা তো তোমার অধিকার, এই সম্পত্তির ভাগ তোমার অধিকার, এটা তোমার প্রাপ্য। শোনো, আমি আমার জমির ভাগ নেব না, বুঝতে পেরেছো? এটাই আমার শেষ কথা। তাহলে কি আমরা ফ্ল্যাট কিনবো না? সারা জীবন এই ভাড়া বাড়িতেই থাকবো? নিজেদের কোনো কিছু কি হবে না? নিজের একটা নিজের আবাসন কিছুই হবে না? ফ্ল্যাট কিনবো না আমি বলেছি, ফ্ল্যাট অবশ্যই কিনবো। তার জন্য 2 বছর সময় লাগবে, টাকা জমিয়ে তারপর ফ্ল্যাট কিনে ফেলবো। দেখো বাবু, ওরা তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেলিং করতেছে, ওরা অভাব অনটন এগুলো দেখাইতেছে, তুমি তাদের জন্য কিছু করো, মানে ওগুলা করে তো লাভ নেই আমাদের। তুমি আমাদের কথা চিন্তা করো বাবু। শোনো, আমি আর একটা কথা শুনতে চাই না। আমি সম্পত্তি বিক্রি করব না, ভাগ নেব না, শেষ। গতকাল রাত্রে কি জহির আপনার সাথে সম্পত্তির ভাগের কোনো কথা বলেছে? কইছিল তো। তাহলে জহিরের ভাগের সম্পত্তি আপনারা তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন না কেন? কি সমস্যা? নাকি পুরোটা সম্পত্তি আপনারা একাই ভোগ করতে চাচ্ছেন? না না বোন, তুমি আমার করে ভুল বুঝতেছো। আমি ভুল বুঝতেছি না, আমি ঠিক বুঝতেছি। আগে শুনতাম গ্রামের মানুষ নাকি অনেক সহজ সরল, কিন্তু আপনাদেরকে দেখে বুঝলাম যে গ্রামের মানুষের মধ্যে কতগুলো প্যাচ আছে। আপনারা জহিরের সম্পত্তি নিয়ে কি করবেন? আপনি তো বন্ধা, তাই না? তো জহিরের সম্পত্তি ভাগ নিয়ে কাকে দেবেন? কি তুমি আমারে বন্ধা কইলা? হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি ঠিকই বলেছি, আপনি বন্ধা। আপনার ছেলে মেয়ে নাই, আপনি তো বন্ধাই। নীলা, মুখ সামলা কথা বলবা। তুমি এই বাড়ির মেহমান, এই জন্য তোমার অনেক বেয়াদবি শুনতে করছি।
তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। অতিরিক্ত করলে কি করবেন? কি করবেন আপনি? হ্যাঁ, একে তো সম্পত্তির ভাগ দিচ্ছেন না, উল্টো আমাকে বড় বড় কথা শোনাচ্ছেন, ধমক দিচ্ছেন। আমি কি আপনার খাই না পড়ি যে আপনার বড় বড় কথা শুনবো আমি? আপনি আমাকে ধমক দিবেন? দোষ তোমার না, দোষ তোমার বাপ মায়ের। তোমার বাপ মা শিখায় নাই যে কেমনে মুরব্বীদের সাথে আচরণ করতে হয়, ভদ্রতা শিখায় নাই। খবরদার, খবরদার করে বলছি, আমার বাবা মাকে নিয়ে একটা সিঙ্গেল কথা বলবেন না। তোমার মা বাবারও দোষ না, আসলে তারা জানেই না যে তার মেয়ে কতটা অসভ্য, কতটা বেয়াদব। কি? তোদের মতো গাইয়া চাষা, হ্যাঁ, আমাকে বিয়াদব, আমাকে অসভ্য বলিস? হ্যাঁ, তোরা আমার সাথে কথা বলার আগে 100 বার চিন্তা করবি কার সাথে কথা বলতেছিস। আর শোন, আজকে আমার সম্পত্তি আমি নিজে থেকে নিয়ে নিব। আমার সম্পত্তির ভাগ আজকে বুঝাই দিতে হবে। কিভাবে দিবি তোরা জানিস। শোনো, জহিরের কিছু করার দরকার নেই। আজকে বিকেলে তাকে সম্পত্তি সব বুঝাই দেবো, তারা বেসুক যা খুশি তাই করুক। আমি একটা জিনিস বুঝি না, তুই ঢাকা শহর এত বড় চাকরি করস, তারপরে কে লিগে জলিল বাইরে মাইনছের খেতে কামলা দিয়া খাটান লাগবো? তুই তো প্রতি মাসে কিছু টাকা যদি ভাই আর ভাবিরে পাঠাস, তাইলে তো জলিল ভাইয়ের মাইনছের খেতে কামলা দিয়া খাইতে হয় না। টাকা তো পাঠাইতে চাই, কিন্তু পরিস্থিতির কারণে অনেক কিছু করা যায় না। কেন পরিস্থিতির শিকারে করন যাইব না কে লিগা? বিয়ে শাদী তো করস নাই, বিয়ে শাদী করলে বুঝতি। হ্যাঁ বুঝছি, তোর বউয়ের কারণে তুই ভাই আর ভাবিরে টাকা দিতে পারতাছিস না। যে ভাই জানো তোমার বউ কি করছে? নীলা? নীলা আবার কি করছে? তোমার বউ ভাইজান রে, ভাইজান রে নীলা কি করছে বল? তোমার বউ জলের ভাইজান রে থাপ্পড় মারছে। কি বলতেছিস তুই? নীলা ভাইজান রে থাপ্পড় মারছে? হ ভাই, ঝগড়া করার সময় নীলা ভাবি জলের বাইরে থাপ্পড় মারছে। ভাইজান, নীলা কি তোমার থাপ্পড় মারছে? এটা কি সত্য? হ্যালো ভাইজান, কথা বলতেছো না কেন? বলো, নীলা কি তোমার থাপ্পড় মারছে? আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আজকে বিকালে মেম্বারে ডাইকা তোর ভাগের সম্পত্তি তোরে বুঝাই দেবো। বুঝতে পারছি। ময়না যেটা বলছে সেটাই সত্যি। নীলা কোথায়? নীলা? আই নীলা! কি করতেছো? কি করিস জয়ী, কি করিস? যাও, ভাইজানের পা ধরে ক্ষমা চাও। জয়ী, তুই সব কি শুরু করলি? ভাইজান, তুমি একটু থামো, আমাকে আমার কাজটা অন্তত আজকে করতে দাও। এই, তুমি আমার ভাইজানের পা ধরে ক্ষমা চাও। কি? আমি এই গায়া লোকটার পা ধরে কখনোই ক্ষমা চাইতে পারবো না। তুমি যদি আমার ভাইজানের পা ধরে ক্ষমা না চাও না, আমি তোমার সাথে সংসার করব না। কি? কি বলে তুমি? এই গাইয়া লোকটার পা ধরে ক্ষমা না চাইলে তুমি আমার সাথে সংসার করবে না? হ্যাঁ, এই গাইয়া লোকের পা ধরে যদি তুমি ক্ষমা না চাও, তাহলে আমি তোমার সাথে সংসার করব না। বারবার বারবার যে তুমি এই লোকটার অশিক্ষিত গাইয়া বলে অপমান করতেছো, তুমি জানো এই অশিক্ষিত গাইয়া লোকটা যদি না থাকতো, তাহলে আমি আজকে এত বড় শিক্ষিত হইতে পারতাম না। এই গাইয়া লোকটা যদি না থাকতো, তাহলে আমি এত বড় অফিসার হইতে পারতাম না। আমার ভাই আমার জন্য অনেক কষ্ট করছে। ভাইজান দিনরাত 24 ঘন্টা খাইটা আমার মানুষের মতো মানুষ করছে, আমার শিক্ষিত করছে। আমি যখনই আমার ভাইজানের কাছে টাকা চাইতাম, আমার ভাইজান কি বলতো জানো? জহির, তুই চিন্তা করিস না ভাই, তুই পড়াশোনাটা ভালোভাবে কর, তোর টাকা পয়সা যা লাগে আমি পাঠাইতেছি। দরকার হইলে আমি আবার রক্ত বেঁচে পড়ে পড়াশোনা করতাম। এই অশিক্ষিত গাইয়া লোকটা যদি আজকে না থাকতো না, তাহলে আমারও হয়তো অন্য কোনো মানুষের খেতে কামলা খাটতে হতো। আমার এই অশিক্ষিত ভাইটা আমার জন্য অনেক কিছু করছে, আমি তার জন্য কিচ্ছু করতে পারিনি। জানো, ভাইজান তো আমার অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। এই মানুষটা
আমি যে এত বড় অফিসার হয়েছি, কোনোদিন সে আমার কাছে একটা টাকাও চায় না। সে কিন্তু বলতে পারতো যে জহির, আমি তোরে মানুষের মতো মানুষ করছি, শিক্ষিত করছি, বড় চাকরি করিস, প্রতি মাসে তুই আমার জন্য টাকা পাঠাইবি। জহির, এসব কি কথা কইস? চুপ কর ভাই, চুপ কর। ভাইজান, আজকে অন্তত দয়া করে আমার বলতে দাও। কষ্টে আমার বুকটা ফাইটা যাইতেছে ভাইজান। এতদিন আমি কিচ্ছু বলতে পারি নাই। আমি যখন শহরে যে নতুন চাকরি শুরু করি, আমি ভাইজানের জন্য টাকা পাঠাইতাম। আমি ভালোবেসে তোমার বিয়ে করছি, তারপর থেকে তুমি আমার ভাইজানের টাকা পাঠাইতে নিষেধ করছো, তার সাথে যোগাযোগ করতে নিষেধ করছো, এমনকি আমি যাতে গ্রামে না যাই সেটা তুমি আমার নিষেধ করেছো। আমি তোমার ভালোবাসি, তাই আমি চিন্তা করছি সংসারে অশান্তি হোক এমন কাজ আমি করব না। এতদিন আমি বুক বুঝে চুপ করেছিলাম। আমি ভুল করছি, আমি অন্যায় করছি। আমার আগেই তোমার কিছু বলা উচিত ছিল। আমার এই ভাইজান আমার জন্য যা করছে, আমি যদি আমার চামড়া খাই, পায়ের জুতা বানিয়ে দিই ভাইজানের, তবু আমি আমার ভাইজানের ঋণ শোধ করতে পারবো না। সেই ভাইজানটা তুমি থাপ্পড় মারছো। তুমি যদি ভাইজানের কাছে ক্ষমা না চাও, তাহলে আজকের পর থেকে তোমার সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। তুমি তোমার বাপের বাড়ি চলে যাবে। ক্ষমা চাও। ভুল করেছে। কি করো? তারটা কোটো ওটো ওটো ওই নোট। যদি আমার ক্ষমা না করেন ভাইজান, তাহলে তাহলে আপনার ভাই আমার সাথে সংসার করবে না। আর সংসার করবো না কইলে হলো নাকি? তুমি একটা ছোট মানুষ, একটু ভুল তো করতেই পারো, তার জন্য এত বড় শাস্তি দিলে তো চলবো না। কি কও? হ্যাঁ, বর্তমান যুগের বউরা মনে করে তার স্বামীর রোজগারের উপরে শুধু তারই অধিকার আছে, কিন্তু না, এটা তো ভুল ধারণা। একজন পুরুষ মানুষের জীবনে তার বাপ মা ভাই বোন ছাড়া অনেকের অনেক অবদান থাকে। একজন পুরুষ মানুষের সফল হওয়ার পর তার স্ত্রী সন্তান ছাড়াও তার বাপ মা ভাই বোনের প্রতি দায়িত্ব পালন করতে হয়। আমার জহিরের কোনো দায়িত্ব পালন করা লাগবো না। আমার ভাই যে আমারে সম্মান করে, সেটাই আমার জন্য অনেক। কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আমি মরে গেলে আমার ভাই আমার খাটিয়ার এক পাশে ধরব, আমার কবরে 3 মুঠা মাটি দিব, সেটাই তো যথেষ্ট। নীলা, তুই ভাবছো আমার ভাইজান লোভী? আমার ভাইজান লোভী না। আমার ভাইজানের কাছে আমি যখন আমার সম্পত্তির ভাগের কথা বলছি, ভাইজান নিজে বলছে আমি ভাগ করে দিয়ে দিব। আর সেই ভাইজানের তুমি থাপ্পড় মারছো। আমার ভাই অনেক ভালো মানুষ। তোমার একটা কথা বলি, তুমি কোনোদিন আমার ভাইজানরে অপমান করার চেষ্টা করবে না, কারণ আমার ভাইয়ের সম্মান সবার উপরে। ভাইজান,